ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুক্ত দিগন্ত কোচিং সেন্টার। আগের দিন তোমাদের সপ্তম শ্রেণীর আমি থার্ড চ্যাপ্টার অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া থেকে অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, মৌলিক অণু, যৌগিক অণু, পরমাণুর গঠন এবং পরমাণু নিস্তরিত হয় কেন, এই জিনিসগুলো পড়িয়ে দিয়েছিলাম এবং কিছুটা পড়িয়েছিলাম পরমাণু ক্রমাঙ্ক এবং পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। তো এরপরে পরবর্তী বিষয়গুলো নিয়ে আজকে পড়াটা শুরু করছি। প্রথমে আমি তোমাদেরকে পড়াবো পরমাণুর যে আমরা গঠনটা পড়েছিলাম, ওই গঠনটার মধ্যে আমরা পড়ে নিয়েছিলাম কেন্দ্র মানে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকছে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াস অংশে থাকছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের এই কক্ষপথগুলিতে থাকছিল ইলেকট্রন। প্রোটনের আধান পজিটিভ, ইলেকট্রনের আধান নেগেটিভ। তো আরও একটা জিনিস বলেছিলাম যে কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে, বাইরে এই কক্ষপথগুলিতে ইলেকট্রন ঠিক ততগুলি আবর্তন করে। কিন্তু এই কক্ষপথগুলিতে কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে সেটা বোঝার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে 2n²। এখানে এনের জায়গায় আমরা কক্ষপথগুলোর নম্বর বসাবো। ধরো প্রথম কক্ষপথে সব থেকে বেশি কটি ইলেকট্রন থাকতে পারে সেটা জানার জন্য আমরা এনের জায়গায় কি বসাবো, প্রথম কক্ষপথ মানে ফার্স্ট মানে আমরা 1, তাহলে এনের জায়গায় আমরা বসাবো 1। 2 × 1², তাহলে হয়ে গেল 1-এর স্কোয়ার বর্গ। সবসময় 1ই আসছে কারণ 1কে 1 দিয়ে গুণ করলে 1ই আসবে। তাহলে এখানে হলো 2 × 1, আর 2 × 1 = 2। তাহলে আমরা দেখতে পেলাম ইলেকট্রন কক্ষপথগুলিতে আবর্তন করতে পারে প্রথম কক্ষপথে সর্বাধিক 2টি, আবার দ্বিতীয়র জন্য কটি, তাহলে এনের জায়গায় এবারে আমরা বসাবো সেকেন্ড মানে 2, 2² 2 × 2², 2² = 4, 2 × 4 = 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে কত পেলাম, 8 মানে 8। দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 8। এইভাবেই তোমরা নাম্বারগুলো বসালে কোন কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে বের করে নিতে পারবে। আমরা পেলাম প্রথম কক্ষপথে থাকতে পারে সর্বাধিক 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টি এবং তৃতীয় কক্ষপথে সর্বাধিক 18টি থাকতে পারে। এই জিনিসটা একটু মনে রেখে দেবে। কখনো কোনো কারণে কোন কক্ষপথে কটি ইলেকট্রন থাকতে পারে প্রশ্নে যদি মনে না আসে, এই সূত্রটা মনে থাকলে এই সূত্রে তোমরা কক্ষপথের নাম্বার বসিয়ে নিয়ে কোন কক্ষপথে কটি ইলেকট্রন থাকতে পারে নিজেরাই বের করে নিতে পারবে। আচ্ছা, এরপরে তোমাদের আরও কিছু জিনিস বোঝাবো যেটা শেষ করেছিলাম সেখানটা থেকে একটু শুরু করি। শেষ করেছিলাম তোমাদের আমি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাটা দিয়ে। তো এই যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যাটা পড়েছিলাম, এই সংখ্যাগুলো এই জিনিসগুলোর মধ্যেও একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি বলেছিলাম যে কোনো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সেটা কত হয়, সেটা হয় পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে, প্রোটনের সংখ্যাটাই হচ্ছে একটা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হলো, প্রোটন সংখ্যার সঙ্গে সমান হলো। আরও একটা জিনিস পড়িয়েছিলাম তোমাদের ভর সংখ্যা। ভর সংখ্যাটা বোঝাচ্ছি। তাহলে কোনো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে তার প্রোটন সংখ্যার সঙ্গে সমান। যদি 5টি প্রোটন থাকে তাহলে সেক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে 5। যদি 6টি প্রোটন থাকে পরমাণু ক্রমাঙ্ক 6। প্রোটন সংখ্যা যতগুলো হবে ততটাই তার পরমাণু ক্রমাঙ্ক। আরও একটা জিনিস পড়িয়েছিলাম ভর সংখ্যা। ভর সংখ্যাটা হচ্ছে যতগুলি প্রোটন থাকবে এবং যতগুলি নিউট্রন থাকবে তাদের মোট সংখ্যা। যদি নিউক্লিয়াসে 4টি প্রোটন এবং 4টি নিউট্রন থাকে তাহলে তার ভর সংখ্যা হচ্ছে 4 + 4 = 8। প্রোটন প্লাস প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এবার এইগুলোর মধ্যে থেকে সম্পর্কটা বোঝাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক
এবং ভর সংখ্যার মধ্যে। দেখো এখনই আমরা পেয়েছি পরমাণু ক্রমাঙ্ক সমানই প্রোটন সংখ্যা, আর এখানে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমরা প্রোটন সংখ্যার জায়গায় যদি পরমাণু ক্রমাঙ্ক লিখি তাহলে সম্পর্কটা পেয়ে যাই ভর সংখ্যার সঙ্গে। তাহলে পরমাণু ক্রমাঙ্কের সম্পর্কটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা। মানে যেটা পরমাণু, যদি কোনো কিছুর আমাদের প্রোটন সংখ্যা বলে না দেয়, কোনো কিছুর আমাদেরকে বলে দেওয়া হয় যে তার পরমাণু ক্রমাঙ্ক 5 এবং নিউট্রন সংখ্যা 6, তাহলে ভর সংখ্যা বের করো। সেখানে আমরা অবশ্যই ধরেই নিব এবং আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্কটাই প্রোটন সংখ্যার সঙ্গে সমান, তাহলে ওখানে আমরা প্রোটন সংখ্যার জায়গায় পরমাণু ক্রমাঙ্কটা বসিয়ে দেবো এবং ভর সংখ্যাটা পেয়ে যাব। আবার অন্য ক্ষেত্রে যদি আমাদেরকে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দেওয়া থাকে তাহলেও আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাটা বের করে নিতে পারবো। যদি আমাদেরকে ভর সংখ্যা দেওয়া থাকে এবং নিউট্রন সংখ্যা দেওয়া থাকে পরমাণু ক্রমাঙ্কটা বার করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্কটা আমরা এদিকে নিয়ে চলে আসি। যদি নিয়ে চলে আসি, এই নিউট্রন সংখ্যাটা যদি এদিকে নিয়ে চলে আসি, সম্পর্কটা কিন্তু বোঝা হয়ে যাবে আমাদের। এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে লিখে নেব পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এবার দেখো ভর সংখ্যার সঙ্গে নিউট্রন সংখ্যাটা এখানে নিয়ে চলে আসলে বিয়োগ করে দিচ্ছি, প্লাসে ছিল এদিকে এসে গেলে মাইনাস। তাহলে মোট যে ভরটা রয়েছে সেটা থেকে নিউট্রন সংখ্যা বাদ দিয়ে দিলেই আমরা পরমাণু ক্রমাঙ্কটা পেয়ে যাব। এটা হচ্ছে ভর সংখ্যার সঙ্গে ভর সংখ্যার সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার সম্পর্ক। আচ্ছা, এই জিনিসটা বোঝালাম। এরপরে আলোচনা করব আমরা যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই জিনিসগুলো বারবার পড়ছি, তা কেন্দ্রে থাকছে, বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকছে। তো এই জায়গাটা কিছু কিছু জিনিস বোঝাবো আর একটা ছক তোমাদের করিয়ে দেব প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের। এই ছকটা এখন তোমাদের ক্লাসে নেই, কিন্তু এটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে দেবে। অণু, পরমাণুর এই গঠনগুলো, পরমাণুর এই স্ট্রাকচারগুলো, এই কাজগুলো এখন যদি খুব ভালো করে বুঝে নিতে পারো ভবিষ্যতে তোমাদের অনেক কাজে দেবে। আর যে যে জিনিসগুলো আমি পড়াবো বা বোঝাবো কোনোটারই আমি সংজ্ঞা লেখাবো না। সংজ্ঞা তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে বা বাইরে থেকে যে কোনো সহায়িকা যদি কিনে নাও সহায়িকায় পেয়ে যাবে। আমি চাইছি তোমাদেরকে জিনিসটা ভালো করে বুঝিয়ে দিতে। যে কোনো জিনিস ভালো করে নিজে বুঝে নিলে সংজ্ঞা এমনিই মুখস্থ হয়ে যাবে। তাহলে ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্কটা বুঝে নিলাম। এরপরে আমরা যে জিনিসটা বুঝবো সেটা বোঝার আগে আরেকটু ছক তোমাদের যেটা বললাম করিয়ে দিই। একটা ছক প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের। এই ছকটা তোমরা খাতায় লিখে নেবে অবশ্যই। ছকটা তোমাদের সবসময় কাজে দেবে। প্রথমে হয়তো একটু কঠিন মনে হতে পারে, বাট একবার দুবার দেখলে, ভালো করে পড়ে নিলে তোমাদের ছকটা এমনিই মুখস্থ হয়ে যাবে। আমি এখন ছকের আকারে লিখে দিচ্ছি, আর এরকম ছকের মতো করে লিখবে। উপর বা ওপরে একটা প্রোটন বলে লিখছো, নিচে লিখছো, এরকম করবে না। ঠিক ছক যেরকম করে দিচ্ছ ওইভাবেই করবে, তোমাদের মনে রাখতে বা বুঝতে সুবিধা হবে। ছকটা লিখে নিয়েছি, বাইরেটা বুঝিয়ে দিয়ে একটু, তারপরে ভেতরের জিনিসগুলো লিখছি। তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এবং প্রত্যেকের আধান লিখব, ভর লিখব। এবং এর আগে আমরা যখন পরমাণু গঠন করেছিলাম বলেছিলাম যে একেবারে আবিষ্কার হয়নি, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম গবেষণা করেছেন, তবে গিয়ে পরমাণুর ওই আধুনিক মডেলটা আবিষ্কৃত হয়েছিল। শেষ পর্যন্ত গঠনটা ওটাই এসেছিল। তো সেই রকমই পরমাণুর ভেতরে যেই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন আছে, এরাও কিন্তু একেবারে আবিষ্কার হয়নি। বিভিন্ন রকম গবেষণা করতে গিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস আবিষ্কার হয়েছে, এবং প্রত্যেকটা জিনিসের যে আবিষ্কারক বা বিজ্ঞানী, যে কণা আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীর নামটাও তোমাদেরকে আমি ছকে দিয়ে দিই। প্রোটনের চার্জটা শুরু করছি। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। কুলম সি বলে লেখা হয়। আর প্রোটন আমরা বারবার পড়েছি, পজিটিভ পজিটিভ পজিটিভ। এবং নিউট্রন, ওর আধান 0, ও কোনো কিছুতেই নেই। কি বলেছিলাম? নিউট্রাল। তো যাই হোক, ওর আধান
0 0। ইলেকট্রন যতটা প্রোটনের আধান পজিটিভে, ইলেকট্রনের আধান ততটাই নেগেটিভে, যতটা প্রোটনে পজিটিভে ততটাই ইলেকট্রনের আধান নেগেটিভে। আমরা যে পড়েছিলাম যে পরমাণু কেন নিস্তড়িত হয়, যতগুলি প্রোটন কণা থাকে ততগুলি কি হয়, ইলেকট্রন কণা থাকে, এবং প্রোটন যতটা পজিটিভ হচ্ছে ততটাই নেগেটিভ হয়ে যাচ্ছে বলে পুরো ব্যাপারটা শূন্য হয়ে যাচ্ছে, আধানটা শূন্য হচ্ছে, যার জন্য কি হচ্ছে যে পরমাণু নিস্তড়িত থাকছে। তাহলে এখানে দেখো যতটা প্রোটন পজিটিভে আছে ইলেকট্রন ততটাই নেগেটিভে আছে। তাহলে আমাদের কাছে যদি 5টা প্রোটন কণা থাকে তার মানে এই পুরোটা 5 দিয়ে গুণ হয়ে পজিটিভ আধান ততটাই হবে, আর ততগুলোই ইলেকট্রন কণা থাকছে, মানে 5টি ইলেকট্রন কণা থাকছে, এবং সেটা 5 দিয়ে এখানে ইলেকট্রন আধানকে গুণ করলে নেগেটিভে আধানটা সেটাই আসবে। তাহলে এখান থেকে আমরা আরও একবার ভালো করে বুঝে নিলাম কেন পরমাণুটা নিস্তড়িত হয়। আচ্ছা, মাসটা লিখে দিই। প্রোটনের মাস হচ্ছে 1.6 × 10⁻24 গ্রাম। নিউট্রনের আধান হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম। ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻27 গ্রাম। আচ্ছা, আরও একটা জিনিস, প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। আমার উপরটায় জায়গা হচ্ছে না, একটু নিচে লিখে নিচ্ছি, তোমরা একটু ভালো করে খাতায় লিখে নিও। আচ্ছা, নিউট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্যাডউইক। আর ইলেকট্রন করেছেন জে থমসন। আচ্ছা, এবার এখানে দেখো তোমাদের জিজ্ঞাসা করা থাকে শর্ট কোশ্চেন, অনেকের কনফিউশন হয় পরমাণুর সবথেকে ভারী কণা কোনটি। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এর মাসটা বেশি আছে। মাস মানে ভর। আর একটা জিনিস বলাই হয়নি প্রথমে, আধানের ইংরেজি চার্জ আর ভরের ইংরেজি মাস। এগুলো তোমরা মনে রাখবে, প্রত্যেকটা জিনিস যখনই পড়বে প্রত্যেকটা ইংলিশ টার্মগুলো পড়ার চেষ্টা করো, উঁচু ক্লাসে ইংলিশ টার্মগুলো খুব কাজে দেবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা নিউট্রনের ভর বেশি বা মাস, ভর যেটা ইংরেজি মাস সেটা অনেক বেশি এগুলোর থেকে, এটা থেকে একটু বেশি। এই দুটো প্রায় কাছাকাছি রয়েছে, নিউট্রন এবং প্রোটন, কিন্তু ইলেকট্রনের থেকে অনেক বেশি। তো এ হচ্ছে পরমাণুর সবথেকে ভারী কণা। আমাদের তাহলে যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে পরমাণুর সবথেকে ভারী কণা, পরমাণুর সবথেকে ভারী কণা আমরা বলতেই পারবো এখন নিউট্রন। আমরা মাস দেখতে পাচ্ছি, জেনে গিয়েছি, তাহলে পরমাণুর সবথেকে ভারী কণা হচ্ছে নিউট্রন। আরও একটা জিনিস বলে দিই কতটা ভারী। তো এই প্রোটন এবং নিউট্রন ইলেকট্রনের থেকে প্রায় 1800 গুণ ভারী, প্রায় 1800 গুণ ভারী, 1800 গুণ ভারী। কার থেকে? ইলেকট্রনের থেকে। আর এই কারণে ছকটা মুছে দিচ্ছি, তোমরা যখন প্রথমে লিখেছিলাম স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারো। আচ্ছা, আরেকবার লিখে নিচ্ছি, তোমাদের যদি মনে হয় তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এখন টেকনোলজিতে আমরা অনেক এগিয়ে গিয়েছি, তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খাতায় ভালো করে লিখলে যে কোনো জিনিস মনে থাকে বেশি। আমি কিন্তু এটা মনে করি যে কোনো পড়া লেখা উচিত, ভালো মনে থাকে সেই পড়াটা। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেটা বলছিলাম, তাহলে এখান থেকে কি পেলাম যে ইলেকট্রনের থেকে প্রোটন এবং নিউট্রন প্রায় 1800 গুণ ভারী। এই জন্যই বলা হয়ে থাকে পরমাণুর মোট ভর বা প্রায় 90% ভরটা তার নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে কি থাকে আমরা দেখেছিলাম, প্রোটন এবং নিউট্রন। এই দুটো যদি 1800 এবং 1800 গুণ ভারী হয় এবং ইলেকট্রনের থেকে দুটো যদি একসঙ্গে থাকে, ধরো কোনো পরমাণুর মধ্যে একটি প্রোটন, একটি নিউট্রন এবং একটি ইলেকট্রন আছে, তাহলে তাদের দুজনের ভর এর থেকে প্রায় 3600 গুণ বেশি। তাহলে 3600 গুণ যেখানে ভারী একটা জিনিস রয়েছে আর তার বাইরে যতটুকুই ভর থাকুক না কেন সেটা তার থেকে অনেক বেশি। ওই জন্য বলা হয় পরমাণুর মোট ভরের প্রায় সমস্তটাই তার নিউক্লিয়াসে থাকে। এটাও কিন্তু একটা
প্রশ্নের উত্তর এখান থেকেই আমরা এই ছকটা থেকেই বুঝে নিলাম। চলো ছক বুঝলাম, এরপরে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল কি জিনিস বোঝাচ্ছি, বোর্ডটা একটু মুছে নিই। নিউক্লিয় বল আমরা গঠন বারবার একই কথা বলছি যে পরমাণু গঠনটা মনে রাখতে হবে। নিউক্লিয়াস মানে মাঝখানে নিউক্লিয়াসে থাকছে প্রোটন, নিউট্রন এবং তার বাইরে ইলেকট্রন মহলগুলোতে বা কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করতে থাকছে। তো এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন জোট বেঁধে থাকে। প্রোটন এবং নিউট্রন কী অবস্থায় থাকে? জোটবদ্ধ অবস্থায় থাকে। তো তারা যে জোট বেঁধে রয়েছে বা বাইরে বেরিয়ে যাচ্ছে না নিউক্লিয়াস থেকে, সেটার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। তাদের মধ্যে একটা কি কাজ করছে? আকর্ষণ বল। সেই জন্য তারা জোট বেঁধে রয়েছে। প্রোটন এবং নিউট্রন। তো এরা কি করে? পরস্পরের মধ্যে একটা মেশন কণা, দেখো পরমাণু খুব ক্ষুদ্র কণা, তার মধ্যে আবার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই সমস্ত জিনিসগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে। এরা আবার প্রোটন আর নিউট্রন কী করে? নিজেদের মধ্যে মেশন কণা বলে আরও ক্ষুদ্র একটি কণা আছে, যেটাকে পরস্পর আদান প্রদান করতে থাকে, পরস্পর দেওয়া নেওয়া করতে থাকে। ফলে ওদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়, পরস্পরকে আকর্ষণ করতে থাকে ওরা, যার ফলে ওরা নিউক্লিয়াসে জোট বেঁধে থাকে। এই বলটাকে বলা হয়ে থাকে নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয় বল কী জন্য সৃষ্টি হয়? প্রোটন এবং নিউট্রনের মধ্যে মেশন কণা। এই মেশন কণাটা এরা পরস্পর কী করে? প্রোটন নিউট্রন আদান প্রদান করে। এর ফলে এদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হয় এবং এরা জোট বেঁধে নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে। এই বলটাকেই বলা হয়ে থাকে নিউক্লিয় বল। আরও একটা জিনিস, এই নিউক্লিয় বল শুধুমাত্র বা মেশন করার জন্য যে জিনিসটা সৃষ্টি হয় তার কিন্তু শুধুমাত্র আকর্ষণ ক্ষমতা থাকে। কি থাকে? আকর্ষণ ক্ষমতা থাকে। এ কোনোভাবে কোনো কিছুকে বিকর্ষণ করে না। আমরা চুম্বক দেখি, আকর্ষণ বিকর্ষণ দুটোই ক্ষমতা থাকে, কিন্তু এর শুধুমাত্র আকর্ষণ ক্ষমতা থাকে। এর শুধুমাত্র পরমাণু নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনকে জোট বেঁধে থাকতে সাহায্য করে। ব্যাস এইটুকুই। নিউক্লিয় বলটা আমরা তাহলে বুঝলাম। আচ্ছা, এরপরে কি পড়াবো তোমাদের? হ্যাঁ, পরমাণুর গঠন তো আমরা পড়ে নিলাম, পরমাণু নিস্তরিত হয় কেন পড়ে নিলাম, নিউক্লিয় বল ওদের মধ্যে কাজ করছে সবটাও পড়ে নিলাম। এরপরে আমরা করব পরমাণুর গঠন। তো একটা সাধারণ গঠন পড়লাম, কিন্তু প্রত্যেকটা পরমাণুর কি ঠিক একই গঠন হবে? মানে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই নিউট্রন থাকবে, ততগুলো ইলেকট্রন থাকবে, তা তো হয় না। বিভিন্ন পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের সংখ্যা আলাদা আলাদা হতে থাকে এবং সেই অনুযায়ী তাদের পরমাণু ক্রমাঙ্কও আলাদা হয়, ভর সংখ্যাও আলাদা হয়। তো এই গঠনগুলো বিভিন্ন পরমাণুর কীরকম হয় সেটা বুঝি। যেমন হচ্ছে সাধারণ হাইড্রোজেন পরমাণু, যেটা আমরা ডয়টেরিয়াম বলছি। গঠনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, এখানে একটি প্রোটন এবং বাইরে এই কক্ষপথে একটি ইলেকট্রন আবর্তন করছে। এর মধ্যে কোনো নিউট্রন কণা থাকে না। এটা হচ্ছে হাইড্রোজেনের সাধারণ পরমাণুর গঠন। হাইড্রোজেন পরমাণুর সাধারণ গঠন। আচ্ছা, হাইড্রোজেন সাধারণ পরমাণুর গঠন। আর তোমাদের দেখাচ্ছি আরেকটা, হিলিয়ামের হচ্ছে এটা নিউক্লিয়াসে দুটি প্রোটন, দুটি নিউট্রন এবং বাইরের যে কক্ষপথগুলোতে দুটি করে ইলেকট্রন। দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখছি যটা প্রোটন তটা ইলেকট্রন, যটা প্রোটন তটা ইলেকট্রন। এটা হিলিয়ামের পরমাণুর গঠন। তাহলে পরমাণুর যে সাধারণ গঠন আমরা পড়েছি, যে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন জোট বেঁধে থাকে,
বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করতে পারে, তাহলে সে এই যে আমরা হাইড্রোজেন এবং হিলিয়ামের পরমাণুর গঠনগুলো দেখছি, কি দেখছি, যে প্রোটন কেন্দ্রে রয়েছে, নিউক্লিয়াসে রয়েছে এবং ইলেকট্রনের কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করছে। এক্ষেত্রেও প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে রয়েছে এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে। এক্ষেত্রেও যটা প্রোটন আছে তটাই ইলেকট্রন আছে, এক্ষেত্রেও যটা প্রোটন আছে তটাই ইলেকট্রন আছে। তার মানে সাধারণ গঠনের যে নিয়মটা, এরা কিন্তু সেই নিয়মটা মেনেছে, কিন্তু প্রত্যেকের প্রোটন সংখ্যা, এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হয়ে গেছে একটি, আর এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা দুটি, ইলেকট্রন সংখ্যা একটি, প্রোটন এখানেও ইলেকট্রন সংখ্যা দুটি, কারণ প্রোটন যটা তটাই ইলেকট্রন। কিন্তু এক্ষেত্রে দেখো নিউট্রন নেই, আবার এক্ষেত্রে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান হয়ে গেছে। তার মানে এটাই নয় যে প্রত্যেকবারেই যতগুলি প্রোটন ততগুলি ইলেকট্রন এবং ততগুলি নিউট্রন থাকবে। নিউট্রন সংখ্যা কিন্তু প্রোটন ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে না, সেটা আমরা পরমাণুর গঠনে বারবার পড়েছি। তোমরা প্রত্যেকে আমার প্রথম ভিডিওটা আরও একবার ভালো করে দেখে নেবে, তাহলে এই জিনিসটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের মনে। এই ছিল মোটামুটি বেসিক জায়গাগুলো যেগুলো বোঝার, জানার। এরপরে আমরা একটু নতুন জিনিস আলোচনা শুরু করি। তাহলে আমরা কি পড়েছি আগের ক্লাসে, যে পরমাণু নিস্তড়িত হয়, কেন হয়, যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে। কিন্তু পরমাণু যখন তড়িৎগ্রস্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় আয়ন। তাহলে কি হলো, পরমাণু নিস্তড়িত থেকে এখানে কি এসে গেল, তড়িৎগ্রস্ত ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে আয়ন, পরমাণু থেকে তৈরি হচ্ছে আয়ন। কি আয়ন জিনিসটা হচ্ছে পরমাণু তড়িৎগ্রস্ত অবস্থায়, পরমাণু যদি তড়িৎগ্রস্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় আয়ন। সাধারণভাবে লিখে রাখো, পরমাণু তড়িৎগ্রস্ত অবস্থা, এটা তোমরা বইয়ে অবশ্যই সংজ্ঞা পেয়ে যাবে, মুখস্থ করে নেবে। তাহলে পরমাণু যখন তড়িৎগ্রস্ত অবস্থায় এসে যায় সেটা কি, তার দুটো ভাগ আছে। তড়িৎগ্রস্ত অবস্থা থাকলে সেটাকে আয়ন বলে। এই যে তড়িৎগ্রস্ত অবস্থা, এটার আবার দুটো ভাগ আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। যখন পজিটিভ চার্জের দিকে থাকে তখন তাকে বলা হয় ক্যাটায়ন, এবং যখন নেগেটিভ চার্জে আসে তখন বলা হয় অ্যানায়ন। তাহলে আয়নের দুটো ভাগ কি পেলাম, ক্যাটায়ন ও অ্যানায়ন। এগুলো কিভাবে তৈরি হয় তাহলে সেটাও একটু বুঝিয়ে দিচ্ছি ছবির আকারে। আগে একটু বলে দিই, তাহলে পরমাণু তড়িৎগ্রস্ত অবস্থায় এসে গেলে তাকে বলা হয় থাকে আয়ন। পরমাণু যখন পজিটিভ তড়িৎগ্রস্ত অবস্থায় থাকে, মানে পজিটিভ চার্জটা বেশি থাকে, তখন তাকে বলা হয় থাকে ক্যাটায়ন। পজিটিভ, ক্যাটায়ন থেকে পজিটিভ, ক্যাটায়নের নিচে এরকম লিখে রাখো পজিটিভ, অ্যানায়ন নেগেটিভ। এবার কিভাবে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়, কারণ পরমাণু নিস্তড়িত ছিল, নিস্তড়িত থেকে কীভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নটা তৈরি হচ্ছে সেটা ছবিতেই তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সংজ্ঞা অবশ্যই বারবার বলছি, আরও একবার বলে দিলাম, বইয়ে পেয়ে যাবে, যে কোনো সহায়িকা বই তোমরা কিনে নিলে পেয়ে যাবে। তাহলে ধরো পরমাণুর গঠনে আমরা কি পড়েছিলাম, যে নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ততগুলি ইলেকট্রন বাইরের কক্ষপথগুলিতে আবর্তন করতে থাকে। ধরো আমরা ধরে নিলাম কক্ষপথে, মানে কেন্দ্রের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আছে 6টি। কটি প্রোটন আছে? 6টি। তাহলে প্রথমটায় দিয়ে দিলাম 2টো ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে আমরা দিয়ে দিলাম 2টি ইলেকট্রন। নিশ্চয়ই আরও ইলেকট্রন বাকি রয়েছে, এখন আমাদের 4টে ইলেকট্রন দিতে হবে, সেটা দ্বিতীয় কক্ষপথে আমরা করে দিচ্ছি। 1টি, 2টি, 3টি, 4টি, তাহলে 4টি ইলেকট্রন বাইরে রয়েছে। তাহলে এবার এখান থেকে যদি কোনো কারণে কোনো কিছুর সাথে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করছে আমরা কল্পনা করে নিলাম, তাহলে ধরো এ যদি কোনোভাবে এর থেকে একটি ইলেকট্রন বাইরে বের করে দেয়, ইলেকট্রন আমরা ই দিয়ে লিখি, প্রোটন পি, নিউট্রন এল, তো সেটা না, এখন ইলেকট্রন ধরো একটা কোনো কারণে বেরিয়ে গেল, তো ইলেকট্রনের আধান কি আমরা পড়েছি, নেগেটিভ।
তাহলে একটা যদি নেগেটিভ কমে যায়, পজিটিভ যত ছিল ততই নেগেটিভ ছিল, কিন্তু সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে নেগেটিভ ইলেকট্রনের যতটা আধান সেটা বেরিয়ে যাচ্ছে, তখন পজিটিভের চার্জটা বেশি হয়ে যাচ্ছে। দেখো প্রোটনের চার্জ কি পড়েছিলাম, ধরো এখানে 6টা প্রোটন আছে তো বললাম, তাহলে পজিটিভ 6টা প্রোটনের জন্য এর চার্জ হচ্ছিল +1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। এবং এখন ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য এর নেগেটিভ চার্জটা হয়ে যাচ্ছে 5 ইন্টু -1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, অর্থাৎ 3 দিচ্ছি। তো এক্ষেত্রে দেখো পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের থেকে বেশি হয়ে গেছে, তার মানে পজিটিভ মানটা বেশি, যত যাই হয়ে যাক এখানে চার্জটা তখন কি হয়ে যাচ্ছে, পজিটিভ। তার মানে নতুন যখন ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে এই পরমাণুর স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, তখন সেখানে দেখা যাবে নিউক্লিয়াসে দেখো কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন আছে 6টি প্রোটন, এবং নিউট্রন যাই হোক ছিল, আমরা এখন নিউট্রনের সংখ্যা দিইনি। এরপরে করব বাইরের কক্ষপথ, বাইরের কক্ষপথটা করে নিলাম। এবার প্রথম কক্ষপথে 2টি আর দ্বিতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন আছে। তাহলে এখানে যে নতুন পরমাণুটা গঠন হলো এর মধ্যে পজিটিভ চার্জটা বেশি আছে, সেই জন্য এটা হয়ে যাবে তখন পজিটিভ আয়ন, যেটাকে আমরা বলছি কি ক্যাটায়ন। তাহলে এটা কি তৈরি করলো, ক্যাটায়ন। সেই রকমই অ্যানায়নটাও বুঝে নেব একবার। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। এরপরে ক্যাটায়নটার জন্য ছবি একটু এঁকে নেব, দিয়ে জিনিসটা বোঝাবো। তাহলে আবার ওই রকমই স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। কেন্দ্রেতে প্রোটন আছে পজিটিভ এবং নিউট্রন আছে, বাইরে ইলেকট্রন প্রথম কক্ষপথে 2টি দিয়ে দিচ্ছি, দ্বিতীয় কক্ষপথে 3টি দিয়ে দিচ্ছি, 1টি 2টি 3টি। তাহলে প্রোটন 5টা আছে এবং বাইরে কক্ষপথগুলিতে মিলিয়ে ইলেকট্রনও 5টা আছে, এবং কোনো কারণে একটা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে নিচ্ছে। তাহলে এখন ইলেকট্রনের সংখ্যাটা, নতুন যে পরমাণু গঠন হচ্ছে সেখানে ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 6টা। প্রোটন আছে 5টা এবং ইলেকট্রন আছে 6টা। তাহলে প্রোটনের আধান 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, আর নতুনটাই ইলেকট্রনের আধান হয়ে যাচ্ছে 6 ইন্টু -1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো দিয়ে যখন করছি বুঝতে পারছি নেগেটিভ চার্জটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে যদি নেগেটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে তাহলে পরমাণুর গঠনে এটা কি তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে, কি তড়িৎ, নেগেটিভ তড়িৎ হয়ে যাচ্ছে। যখনই নেগেটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে অ্যানায়ন। পজিটিভ হলে ক্যাটায়ন এবং নেগেটিভ হলে অ্যানায়ন। সেটা কিভাবে হচ্ছে আমরা ছবিতে ভালো করে বুঝে নিলাম। এরপরে তোমাদের আমি যে জিনিসটা পড়াবো হচ্ছে চিহ্ন। আমরা সবসময় পরমাণু বলছি এবং পরমাণু বিভিন্ন রকম পদার্থ জানি, হাইড্রোজেন জানি, অক্সিজেন জানি। আমরা যখন হাইড্রোজেনের পড়লাম, হিলিয়ামের পরমাণুর গঠন পড়লাম, গঠন তো পড়ে নিলাম, কিন্তু যদি আমাদের আর মুখেও বলে ফেলছি হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, এসব অনেক কিছু মুখে বলে ফেলছি, পরমাণুর গঠন এইভাবে এঁকে দিচ্ছি। কিন্তু যখন আমরা রাসায়নিক বিক্রিয়া করব এবং সেগুলো সেগুলোকে আমরা অন্যকে বোঝানোর জন্য খাতায় কিছু লিখবো বা পরীক্ষার খাতায় আমরা যে জিনিসগুলো লিখি সবসময় নিশ্চয়ই এই এত বড় স্ট্রাকচার করব, এত কিছু করব, সে তো হয় না। তো সেটা করার জন্য আমাদেরকে কিছু জিনিস ব্যবহার করতে হয়, যেটাকে বলা হয় থাকে চিহ্ন। সেটাকে বলা হয় থাকে চিহ্ন, বা ইংরেজিতে যেটা বলে সিম্বল। চিহ্নর ইংরেজি হচ্ছে সিম্বল। সে চিহ্ন কাকে বলে? তাহলে চিহ্ন বা সিম্বল হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম মৌলিক পদার্থর নাম, একটা মৌলিক পদার্থের নাম যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয়।
এটা হচ্ছে সিম্বল। তো এই সিম্বলটা কিন্তু প্রথম শুরু করেছিলেন যিনি মনে করেছিলেন, অনুভব করেছিলেন যে মৌলিক পদার্থের নাম তো বারবার হাইড্রোজেন অক্সিজেন লেখা সম্ভব নয় বা কঠিন, জিনিসটা খুব জটিল ব্যাপার হয়ে যাবে। পৃথিবীতে প্রায় 118টি মৌলিক পদার্থ রয়েছে, তো এতগুলো মৌলিক পদার্থ এইভাবে বারবার নাম লিখে যে কোনো কাজ করাটা কঠিন। তো বিজ্ঞানী জন ডাল্টন প্রথম এটা নিয়ে চিন্তাভাবনা করেন এবং তিনি মনে করেন যে মৌলিক পদার্থের নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা প্রয়োজন। তো তিনি কিভাবে শুরু করেছিলেন মৌলিক পদার্থগুলোর মধ্যে, যেমন দেখো হাইড্রোজেনের মাস এরকম, এবং তিনি এই চিহ্নটা প্রকাশ করার জন্য পরমাণুর গঠনগুলো আমরা কি দেখেছি, পরমাণুর আকারগুলো গোলাকার। তো ওই গোলাকার বৈশিষ্ট্যটাকে নিয়ে তিনি এই চিহ্নগুলো তৈরি করেছিলেন, যেটা হচ্ছে যেমন এটা হচ্ছে হাইড্রোজেনের এরকমই তিনি বিভিন্ন মৌলিক পদার্থের চিহ্ন তৈরি করেছিলেন। হাইড্রোজেন সেগুলো দেখাচ্ছি তোমাদের, যেমন কার্বনের এরকম গোল নিয়ে নিয়েছিলেন এবং ভেতরটা পুরোটা কালো করে দিয়েছিলেন। আর করেছিলেন অক্সিজেনের শুধুমাত্র এরকম গোল করে ছেড়ে দিয়েছিলেন। এটা হলো কার্বন, এটা হলো অক্সিজেন, আর সালফারেরও এরকম গোল করেছিলেন এবং মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে সালফারের সংকেত, এই সালফারের চিহ্ন যেটা জন ডাল্টন তৈরি করেছিলেন। কিন্তু দেখো পরমাণুর অত বড় গঠন মনে রাখাটাও যেমন কঠিন, পরমাণু এগুলো যদি চিহ্ন করা হয়, মানে মৌলিক পদার্থ এগুলো যদি চিহ্ন করা হয় সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য, তাহলে এগুলোও কিন্তু একটু জটিল ব্যাপার হয়ে যাচ্ছে। এইভাবে মনে রাখা, হাইড্রোজেনের জন্য গোল করব, মাঝখানে বিন্দু দেব, কার্বনের জন্য গোল করব এবং সেক্ষেত্রে পুরোটা ভেতরটা কালো করব, তো এটাও একটু জটিল হয়ে যাচ্ছিল। তো এরপরে বিজ্ঞানী বার্জিলিয়াস বলে একজন আসেন, তিনি কিছু পরামর্শ দেন এই চিহ্ন নিয়ে, সেগুলো থেকে আমরা এই চিহ্ন ব্যাপারটা একটু মনে রাখার চেষ্টা করব। এবং উনি খুবই সহজ পদ্ধতি এবং যেটা আমরা বর্তমানে ব্যবহার করে থাকি ওই পদ্ধতিটাই বলেছিলেন। প্রথম ক্ষেত্রে বলেছিলেন যে কোনো মৌলিক পদার্থ নামের ইংরেজি নামের প্রথম অক্ষরটা, তো প্রথম ক্ষেত্রে তিনি যেটা বলেছিলেন যে কোনো মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় হরফে লিখে সেটা সংক্ষেপে প্রকাশ করা হবে এবং সেটাই হবে তার চিহ্ন বা সিম্বল। যেমন কার্বনের চিহ্ন হচ্ছে সি, হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ, আবার অক্সিজেনের ও। তার মানে আমরা কি পাচ্ছি যে কোনো মৌলিক পদার্থের নামের প্রথম অক্ষরটা বড় হরফে লিখে আমরা তার চিহ্ন বা সিম্বল প্রকাশ করছি। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল 118টা মৌলিক পদার্থের নামগুলো কিছু ক্ষেত্রে একই অক্ষর বা একই লেটার দিয়ে, ইংরেজি লেটার তো বা একই অক্ষর দিয়ে শুরু হয়ে যাচ্ছে। তো বা আমরা কার্বনের জন্যও সি বলবো, আবার ক্লোরিনেরও দেখবে সি দিয়ে শুরু হচ্ছে, তো ক্লোরিনের জন্যও সি বলবো, সেটা তো আবার সেক্ষেত্রে জটিলতা এসে। তখন তিনি বলেছিলেন যে মৌলিক পদার্থগুলোর নামের প্রথম অক্ষরগুলো একই এসে যায়, তাদের ক্ষেত্রে প্রথম দুটো অক্ষর বা প্রথম দুটো লেটার বা এবং কি প্রথম এবং তারপরে যে অক্ষরটা খুব জোরে উচ্চারিত হচ্ছে সেই দুটো নিয়ে ওই মৌলের চিহ্ন প্রকাশ করা হবে। যেমন ক্লোরিনের হচ্ছে Cl, ক্যালসিয়াম দেখো ক্যালসিয়ামও সি দিয়ে, তো ক্যালসিয়ামের হচ্ছে Ca, ক্লোরিনের Cl এবং প্রথমটা বড় এবং এক্ষেত্রে দ্বিতীয়টা ছোট অক্ষরে লেখা হয়। ক্যালসিয়ামের হচ্ছে সি। তাহলে প্রথম নিয়ম বলেছিলেন যে প্রত্যেকটা মৌলিক পদার্থের নামের ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় হরফে লেখা হয়, আর যখন একই রকম অক্ষর দিয়ে নাম হয় তখন সেক্ষেত্রে প্রথম দুটো অক্ষর বা প্রথম অক্ষরের পরে যে অক্ষরটা জোরে উচ্চারিত হচ্ছে সেই দুটো অক্ষর নিয়ে নামগুলো সংক্ষেপে প্রকাশ করা হয়, যেটা চিহ্ন।
এছাড়াও কিছু নিয়ম বলেছিলেন, যে ক্ষেত্রে আবার দেখা যাবে যে প্রথম দুটোর পরেও আবার একই রকম, অন্য মৌলিকের ক্ষেত্রে একই রকম নাম এসে যাচ্ছে। সেক্ষেত্রে গ্রিক নাম বা ল্যাটিন নাম বা জার্মান নামগুলো নিয়ে ওই একই পদ্ধতিতে, যে তাদের প্রথম নামের প্রথম লেটার অথবা নামের প্রথম দুটো লেটার অথবা নামের প্রথম লেটার এবং তারপরে যেটা জোরে উচ্চারিত হচ্ছে সেই লেটার নেওয়া হবে, এবং প্রথমটা সবসময় বড় হরফে এবং দ্বিতীয়টা ছোট হরফে লেখা হবে। এটা নিয়ম তিনি বলেছিলেন। এছাড়াও কিছু কিছু মৌলিক পদার্থের নাম মানে চিহ্ন আর কি প্রকাশ করা হয়ে থাকে বিভিন্ন বিজ্ঞানীদের নামের উপরে, বিভিন্ন গ্রহের নামের উপরে, এছাড়া যেখানে আবিষ্কার হয়েছে সেগুলোর উপরেও এই চিহ্নগুলো প্রকাশ করা হয়ে থাকে। যেমন দেখো, আমেরিকা একটা দেশ, আমেরিকা দেশের উপরে হচ্ছে তোমাদের আমেরিসিয়াম, যেটা চিহ্ন হচ্ছে AM, তাহলে এটা আমেরিকায় আবিষ্কৃত হয়েছিল আমেরিসিয়াম, এটার চিহ্ন হচ্ছে AM। আর বিজ্ঞানী আলফ্রেড নোবেল এনি আবিষ্কার করেছিলেন নোবেলিয়াম, যার চিহ্ন হচ্ছে NO। দেখো প্রত্যেকটারই প্রথমটা বড় এবং দ্বিতীয়টা ছোট, প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট। এক্ষেত্রেও কিন্তু ওই নিয়মটা মানা হয়েছে, লেটার ফার্স্ট লেটার বড়, সেকেন্ড লেটার ছোট, এই নিয়মে চিহ্ন প্রকাশ করা হয়। এই চিহ্নগুলো দিয়েই আমরা কিন্তু পরবর্তী যা কিছু পড়া, পরমাণু অণুপরমাণু গঠনের মধ্যে যা কিছু কাজ করা এই চিহ্ন দিয়েই করব। এরপরে তোমাদের আমি যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে যোজ্যতা। পরমাণুর এই যোজ্যতা পুরো মনে রাখবে। যোজ্যতা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে অথবা হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করতে পারে, যতগুলি হাইড্রোজেন মানে যতটা সংখ্যা, তো সেই সংখ্যাটাকে বলা হয় থাকে ওই মৌলের পরমাণুর যোজ্যতা। আসলে যোজ্যতার সংক্ষিপ্ত ব্যাপারটা হচ্ছে কোনো মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটাকেই বলা হয় যোজ্যতা। তাহলে কোনো পরমাণু একদম সংক্ষিপ্ত আকারে কি মনে রাখবো, কোনো পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতা, কোনো পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাটাই হচ্ছে তার কি যোজ্যতা বা ভ্যালেন্সি, যুক্ত হওয়ার ক্ষমতা, যোজ্যতা বা ভ্যালেন্সি। এটা খুব ভালো করে আমরা মনে রাখবো, যুক্ত হওয়ার ক্ষমতাটাকে আমরা কি বলবো, ভ্যালেন্সি। কিন্তু আসলে সংজ্ঞাটা হচ্ছে যে কোনো পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা যতগুলি হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করতে পারে সেই সংখ্যাটাকে এই পরমাণুর ভ্যালেন্সি বা যোজ্যতা বলা হয়ে থাকে। তো এই জিনিসটা একটু দেখো, আমরা যদি বলি H2O জলের সংকেত, প্রত্যেকে এতদিন অন্তত এই জিনিসগুলো জানি যে জলের সংকেত H2O। দেখো এখানে অক্সিজেন কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, দুটো, তাহলে অক্সিজেনের যোজ্যতা এখানে হচ্ছে 2। আবার NH3, এক্ষেত্রে দেখো নাইট্রোজেন কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, 3টি, তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। সেরকমই বিভিন্ন গঠন আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যোজ্যতার ক্ষেত্রে যেটা জেনে রাখা দরকার আছে, তোমাদের প্রত্যেক ক্ষেত্রে তো সবসময় সব পরমাণু হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে বা হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করবে তা তো হয় না। তো যে ক্ষেত্রে পরমাণুগুলোর হাইড্রোজেন থাকে না সেক্ষেত্রে আমরা ক্লোরিন নিয়েই জিনিসটা একই কথা বলবো, যে যতগুলি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা যতগুলি ক্লোরিন পরমাণুকে অপসারিত করতে পারে সেটা সেই পরমাণুর যোজ্যতা। আর এই যোজ্যতা বা ভ্যালেন্সিটার উপরে আমি একটা আলাদা করে ক্লাস, শুধুমাত্র ভ্যালেন্সির উপরে একটা আলাদা করে ক্লাস তোমাদের দিয়ে দেব, কিন্তু এখন তোমাদের ক্লাস 7-এর জন্য এটুকু মনে রাখলেই যথেষ্ট। এরপরে আমরা যে জিনিসটা জানবো পরমাণুর, সেটা হচ্ছে পরমাণুর গঠন থেকে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসোটোনটা তোমাদের নেই, কিন্তু ওটাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি, তোমাদের কাজে দিয়ে দেবে।
এই জিনিসটা নিয়ে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এটা নিয়ে প্রত্যেকের প্রচুর কনফিউশন হয়ে যায়, সংজ্ঞাগুলো বারবার মুখস্থ করে এবং ভুলে যায়। তো সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবে, কিন্তু আমি একটু ট্রিক দিয়ে তোমাদেরকে জিনিসটা মনে রাখানোর চেষ্টা করব। দেখো তোমাদের ট্রিকটা হয়তো সহজ লাগবে এবং ভালো লাগবে। তাহলে প্রথমে প্রত্যেকে খাতাতে এইভাবে একটু লিখে নিও, যেমন সে আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের ছক করেছিলাম সেরকম এটাও একটু ছকের মতো করে লিখবে। আইসোটোপ, আইসোবার এবং আইসোটোপ, আইসোবার এবং নিচে আইসোটোন। এই নামগুলো দিয়েই আমরা এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করব। দেখো, যখন কোনো মৌলিক পদার্থের পরমাণুগুলো মানে একই মৌলিক পদার্থ মানে তাদের রাসায়নিক ধর্মগুলো একই, তাদের প্রোটন সংখ্যাগুলো সমান এবং ভর সংখ্যাগুলো আলাদা, তাদেরকে বলা হয়ে থাকে পরস্পরের আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো প দিয়ে শেষ হচ্ছে, এখানে প দিয়ে শুরু হচ্ছে কি, প্রোটন সংখ্যা সমান। এবার তারপরে ভর সংখ্যা আলাদা কি সেটা তোমাদেরকে আরেকটু দেখিয়েও দেব, কিন্তু এটা মনে রাখার জন্য আমরা কি করব, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। আবার দেখো আইসো বার আছে, এই আইসো বারটাকে আমরা বার না বলে বলবো আইসো ভার। দেখো ভার, ভার আমরা পড়ি না, ভার মানে ওজন, ভারী কিছু একটা ব্যাপার। তাহলে ভার মানে আমরা কি পড়েছিলাম, দেখো একটু আগে পরমাণুর গঠনে ভর সংখ্যা পড়েছিলাম, যে মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তাহলে এক্ষেত্রে দেখা যাবে, এবং এটা কিন্তু একই মৌলিক পদার্থের নয়, ঠিক আছে, ভিন্ন মৌলিক পদার্থ এবং তাদের রাসায়নিক ধর্মও আলাদা। ভিন্ন মৌলিক পদার্থ মানে রাসায়নিক ধর্মটাও, তাদের বৈশিষ্ট্যটা আলাদা হয়ে যাবে। তো যাদের ভর সংখ্যাটা সমান, প্রোটন সংখ্যা সমান নয়, তাহলে যাদের প্রোটন সংখ্যা সমান তাদের বলছি আইসোটোপ, যাদের ভর সংখ্যা তাদের বলছি আইসোবার, আইসোবার না আইসোভার। আমরা মনে রাখবো কীভাবে, আইসোভার বললাম। তাহলে ভার থেকে ভর, ভর সংখ্যাটা সমান। এবার দেখো আমাদের ভর সংখ্যাটা কি কি নিয়ে গঠিত হয়, প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন এখানে হয়ে গেছে, আর দেখো এখানে আইসোটোন, টোন দন্তের ন দিয়ে শেষ হচ্ছে না, আবার নিউট্রন কি দিয়ে শুরু হচ্ছে, দন্তের ন দিয়ে। তাহলে নিউট্রন সংখ্যা যাদের সমান তাদের আমরা বলবো আইসোটোন। এটা হচ্ছে শর্ট ট্রিক মনে রাখার জন্য, যে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এগুলোর মধ্যে আমাদের যখনই কনফিউশন আসবে, আইসোটোপ কি, প্রোটন সংখ্যা প দিয়ে শেষ হচ্ছে, প্রোটন প দিয়ে শুরু হচ্ছে, প্রোটন সংখ্যা যাদের সমান তাদেরকে বলা হয়ে থাকে পরস্পরের আইসোটোপ, যাদের ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয়ে থাকে পরস্পরের আইসোবার, এবং যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়ে থাকে। এবার তোমাকে একটা আইসোটোপের উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলেও মনে রাখতে সুবিধা হবে। তাহলে হাইড্রোজেনের দেখো, এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, এটা হচ্ছে প্রোটিয়াম, যার কেন্দ্র বা নিউক্লিয়াসে একটি প্রোটন এবং বাইরে ইলেকট্রন কক্ষপথে একটি ইলেকট্রন থাকছে। আবার তারপরে হচ্ছে ডয়টেরিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ সাধারণ, এটা হচ্ছে প্রোটিয়াম। আমি একটু আগে জিনিসটা এঁকে নিই, তারপরে তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, কেন্দ্রে একটি প্রোটন। ছবিটা একটু ভালো করে করি, তোমাদের দেখতেও ভালো লাগবে। তাহলে এটা নিউক্লিয়াস, একটি প্রোটন পজিটিভ এবং তার বাইরে কক্ষপথে একটি ইলেকট্রন। এক্ষেত্রে নিউট্রন ছিল না, এক্ষেত্রে কি হয়েছে, নিউট্রন আছে। এটা হচ্ছে ডয়টেরিয়াম। আর নিউক্লিয়াসে একটি প্রোটন, দুটি নিউট্রন এবং অবশ্যই বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন, এটি হচ্ছে ট্রিটিয়াম। তো এটার চিহ্নগুলো আমরা চিহ্ন এখনই পড়েছি,
চিহ্ন লেখাটাও আরেকবার দেখে নিই। তো এর ক্ষেত্রে হচ্ছে পরমাণু ক্রমাঙ্কটা মানে প্রোটন সংখ্যাটা নিচে লেখা হয় এবং ভর সংখ্যাটা উপরে লেখা হয়। আর ভর সংখ্যা কি? প্রোটন এবং নিউট্রন সংখ্যা। দেখো এখানে শুধু প্রোটন আছে, নিউট্রন নেই, তাই ভর সংখ্যাটা 1 হলো। ডয়টেরিয়ামের ক্ষেত্রে দেখো একটি প্রোটন এবং একটি নিউট্রন আছে, তাহলে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যাটা এখানে লিখলাম আর ভর সংখ্যাটা উপরে লিখলাম। আবার সেই রকমই প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা। দেখো একটু আগে বললাম আইসোটোপের কী হয়, রাসায়নিক ধর্মগুলো একই, কারণ একই মৌলিক পদার্থের, এবং তাদের কী হয়, প্রোটন সংখ্যা সমান হয়, ভর সংখ্যা আলাদা হয়। দেখো প্রোটিয়ামের প্রোটন সংখ্যা একই, ডয়টেরিয়ামের প্রোটন সংখ্যা 1 এবং ট্রিটিয়ামেরও প্রোটন সংখ্যা 1, তিনটেরই প্রোটন সংখ্যা সমান আছে, ভর সংখ্যা দেখো আলাদা এসে গেছে। তাহলে হাইড্রোজেনের এগুলি হলো পরস্পরের এই এগুলোকে কিন্তু বলা হয়ে থাকে হাইড্রোজেনের এক একটা আলাদা আলাদা রূপ, ঠিক আছে? এদের রাসায়নিক ধর্মটা একই আছে, কিন্তু এগুলো এক একটা আলাদা আলাদা রূপ হাইড্রোজেনের মধ্যে। তো এটাকে হচ্ছে তার এগুলি হচ্ছে তার হাইড্রোজেনের পরস্পরের আইসোটোপ। আর কি পড়েছিলাম আমরা? আইসোবারটা দেখাচ্ছি। আইসোটোনেরও উদাহরণগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আইসোটোন, তো আইসোবারের দেখো এ আর প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 80 এবং ভর সংখ্যা হচ্ছে 40। আবার এক্ষেত্রেও দেখো প্রোটন সংখ্যা 19 কিন্তু ভর সংখ্যা 40। তার মানে আমরা কি বলেছিলাম, আইসোবারটা কি পড়বো? আইসোভার পড়বো। ভার ভর সংখ্যা সমান হবে এবং প্রোটন সংখ্যা আলাদা হবে। আইসোটোপে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা। এক্ষেত্রে আইসোবারে ভর সংখ্যা একই এবং প্রোটন সংখ্যাটা দেখো দেখতেই পাচ্ছি আমরা, পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা আলাদা আছে এবং ভর দুটোরই 40 আছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে পরস্পরের আইসোবার এবং এগুলোর রাসায়নিক ধর্ম কি? আলাদা। আর আইসোটোন কি বলেছিলাম? নিউটন সংখ্যা সমান। তার মানে এক্ষেত্রে প্রোটন সংখ্যাও হবে না আর ভর সংখ্যাও এক হবে না, ভর সংখ্যাও আলাদা হবে। প্রোটন সংখ্যাটাও আলাদা এবং ভর সংখ্যাটাও আলাদা, কিন্তু তাদের থেকে মানে ভর সংখ্যা থেকে আমরা কি বলেছিলাম, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা বার করতে পারি। আবার আরেকটা ধরো 15 নাইট্রোজেন। তো এক্ষেত্রে দেখো আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মানে 14 থেকে 6 বিয়োগ করি আসছে 8। আবার নাইট্রোজেনের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করি 15 থেকে 7, তাহলে দেখো 8। তাহলে আমাদের নিউট্রন সংখ্যাটা দুক্ষেত্রে কি হয়ে গেল? সমান হয়ে গেল। এক্ষেত্রেও 8, এক্ষেত্রেও 8, নিউট্রন সংখ্যাটা সমান হয়ে গেল। তাহলে এদেরকে তখন বলা হয়ে থাকবে পরস্পরের আইসোটোন বলা হয়ে থাকে। নিউট্রন সংখ্যা সমান, এক্ষেত্রেও হয়েছে 8, এক্ষেত্রেও হয়েছে 8। তাহলে পরমাণুর মৌলিক পদার্থের পরমাণুগুলো কোনগুলি পরস্পরের আইসোটোপ, কোনগুলি পরস্পরের আইসোবার এবং কোনগুলি পরস্পরের আইসোটোন, সেটা নিয়ে আমি আশা করছি তোমাদের কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবং এইভাবে মনে রাখার চেষ্টা করবে যে এতটা জটিল বিষয়ে প্রথমে যদি ঢুকতে না ইচ্ছে করে যে টোপ পদে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা আলাদা, যেটা প্রোটন সংখ্যা সমান সেটা ভর সংখ্যা আলাদা। আবার বারটাকে মনে করব ভার, যেটা ভর সংখ্যা সমান সেটা প্রোটন সংখ্যা আলাদা। আইসোটোন এখানে নিউট্রন সংখ্যা সমান, প্রোটন এবং ভর সংখ্যা দুটোই আলাদা। ব্যাস এইটুকু মনে রাখলেই যথেষ্ট। এরপরে তোমাদের অণু, পরমাণু এবং রাসায়নিক বিক্রিয়াতে যেটুকু বাকি রয়েছে সেটা নেক্সট ক্লাসে করব। বাকি রইল তোমাদের মূলক, সংকেত এবং রাসায়নিক বিক্রিয়ার যে অংশগুলো রয়েছে সেই অংশটুকু পড়িয়ে দেব, সেটা নেক্সট ক্লাসে করিয়ে দেবো। তাহলে আজকে এতটুকুই থাকলো। ক্লাসটা তোমাদের যদি সকলের ভালো লেগে থাকে, ভালো করে ক্লাসটা করো, মন দিয়ে করো, তোমরা আমাদেরকে সাপোর্ট করো এবং কোন কোন টপিকের উপরে ক্লাস চাইছো সেটাও জানিও। বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্টে জানিও ক্লাস তোমাদের কেমন লাগছে, কীরকম ধরনের ক্লাস
ক্লাস চাইছো বা আমার এই ক্লাসটার উপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, মনে হয় যে এই জায়গাটায় আরেকটু কিছু বোঝানোর দরকার আছে, বুঝতে পারছো না বলো, অবশ্যই আমরা সেগুলোর উপরে ভিডিও আনার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করছি তো এই ক্লাসগুলো প্রতিদিন নতুন করে প্রতিদিনই ক্লাসগুলো নিয়ে আসা, প্রত্যেকেরই কিছু কাজ থাকে, তো চেষ্টা করছি সম্পূর্ণভাবে। তোমরাও আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো চ্যানেলে। আজকে তাহলে টাটা।